এপিজে আব্দুল কালাম ছিলেন বিজ্ঞানের লোক, হয়ে গেলেন রাষ্ট্রপতি। ভারতের রাজনীতিতে যে পদটি ছিল নেহাতি সাংবিধানিক, সাধারণ মানুষের কাছে যে পদের সরাসরি কোনো গুরুত্বই ছিল না, সেই পদে আসীন হয়ে মিসাইল ম্যান হয়ে উঠেছিলেন জনগণের রাষ্ট্রপতি। যে মানুষটির হাত ধরে সফল হয়েছিল রকেট, মিসাইল, পরমাণু বোমা সংক্রান্ত নানা প্রজেক্ট, সেই মানুষটি স্বভাবে ছিলেন সরল, সাদাসিধে, বিনয়ী একজন। মৃত্যুর সময় এই মানুষটির সম্পত্তি বলতে 6টি শার্ট, 4টি প্যান্ট, 3টি স্যুট, 1 জোড়া জুতো, 1টি হাতঘড়ি এবং 2500 বই। এমনই ছিলেন আমাদের প্রাণের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই ভিডিওতে শুনে নিন তাঁর জীবনের নানা খুঁটিনাটি দিক। নমস্কার, সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। এপিজে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ও বিখ্যাত বৈজ্ঞানিক। এছাড়াও তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেছেন। ভারতের সামরিক গাইডেড মিসাইল সংক্রান্ত কর্মসূচির সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন বলে তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। 1998 সালে পোখরান-2 পরমাণু বোমা পরীক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে আব্দুল কালামের জন্ম হয়। তাঁর সম্পূর্ণ নাম আবুল পাকির জয়নুলাবদিন আব্দুল কালাম। তাঁর বাবার নাম জয়নুল আবদিন এবং মায়ের নাম আসিয়াম্মা। তাঁর বাবা পেশায় ছিলেন একজন নৌকা মালিক এবং স্থানীয় মসজিদের ইমাম। প্রতিদিন হিন্দু তীর্থযাত্রীদের রামেশ্বরম ও তার সংলগ্ন ধনুষ্কড়িতে পারাপার করাতেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য খুব অল্প বয়স থেকেই আব্দুল কালামকে পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করতে হতো। কালামের প্রাথমিক পড়াশোনা শুরু হয় রামনাথপুরম স্কোয়ার্চ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে। দারিদ্রতার কারণে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করেই তিনি নিজের লেখাপড়ার খরচ চালাতেন। ছাত্র হিসেবে তিনি ছিলেন পরিশ্রমী এবং মেধাবী। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন। বিশেষ করে অঙ্ক ছিল তাঁর প্রিয় বিষয়। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে এবং সেখান থেকে 1954 সালে পদার্থবিদ্যায় স্নাতক হন। এরপর 1955 সালে তিনি চেন্নাইয়ে যান এবং সেখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন। কালাম যখন সিনিয়র ক্লাস প্রজেক্টের কাজ করছিলেন, তার প্রজেক্ট শেষ হতে দেরি হচ্ছিল বলে কলেজের ডিন তার কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি জানান, পরবর্তী 3 দিনের মধ্যে প্রজেক্টটি শেষ না করা হলে তার বৃত্তি প্রত্যাহার করা হবে। কালাম 3 দিনের সময়সীমার মধ্যে প্রজেক্টটি শেষ করে ডিনকে মুগ্ধ করে দিয়েছিলেন। কালাম যুদ্ধ বিমানের পাইলট হতে চেয়ে ভারতীয় বিমান বাহিনীর পরীক্ষায় বসেছিলেন। শূন্যপদ ছিল 8টি। কালাম 9ম স্থান অধিকার করেছিলেন। ফলে যুদ্ধ বিমান চালানোর স্বপ্ন তার অধরাই থেকে যায়। কালামের কর্মজীবন শুরু হয় 1960 সালে। তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করার পর বিজ্ঞানী হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে যুক্ত হন। জীবনের শুরুতে তিনি একটি ছোট হোভারক্রাফট ডিজাইনের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। 1963 সালে তিনি আমেরিকার ভার্জিনিয়ার হাম্পটনে নাসার ল্যাংলে রিসার্চ সেন্টারে গিয়েছিলেন। এরপর 1969 সালে কালাম ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোতে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন মহাকাশ সম্পর্কিত প্রজেক্ট পরিচালনা করেন। 1970 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV এবং SLV-3 রকেট তৈরির প্রজেক্টে কাজ করেছিলেন।
এই দুটো প্রজেক্টই সফল হয়েছিল পরবর্তীকালে। 1998 সালে কালামের নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য পরমাণু বোমার সফল পরীক্ষা করতে পেরেছিল। পরমাণু বোমা বিস্ফোরণের এই সফলতা সেই সময়ে তাকে ভারতের সবথেকে বিখ্যাত এবং সফল পরমাণু বৈজ্ঞানিক হিসেবে পরিচিত করে তোলে। 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচন জিতে কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি নির্বাচনে 9,22,884 ভোটে জয়লাভ করেন। 25শে জুলাই 2002 থেকে 25শে জুলাই 2007 পর্যন্ত রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে জনগণের কাছে তাঁর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ ছিল। তিনি জনগণের কাছে এতটাই শ্রদ্ধার সঙ্গে গৃহীত হয়েছিলেন যে তাঁকে জনগণের রাষ্ট্রপতি বলে অভিহিত করা হয়। কালাম ছিলেন দেশের তৃতীয় রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে 2007 সালে কালামের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ভারতের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেসর হিসেবেও যুক্ত ছিলেন। IIM শিলং, IIM আহমেদাবাদ, IIM ইন্দোর এবং ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেও তিনি অধ্যাপক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও তিনি আন্না বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হিসেবেও যুক্ত হয়েছিলেন। তিনি হায়দ্রাবাদের আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তির অধ্যাপক ছিলেন। 2012 সালের মে মাসে তিনি যুব সমাজের জন্য হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট নামে দুর্নীতি বিরোধী কর্মসূচির সূচনা করেন। কালামের প্রাপ্ত পুরস্কার ও উপাধির সংখ্যা প্রচুর। তিনি 40টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি 1981 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মান লাভ করেন। ইসরো এবং DRDOতে কাজ করার জন্য ও ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে থাকার জন্য 1990 সালে তিনি পদ্মবিভূষণ উপাধি লাভ করেন। 1994 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিরেক্টরস কর্তৃক ডিস্টিংগুইশড ফেলো পুরস্কার লাভ করেন তিনি। 1997 সালে ভারতরত্ন পুরস্কারের পাশাপাশি তিনি ইন্দিরা গান্ধী পুরস্কারও পেয়েছিলেন। 1998 সালে পেয়েছিলেন বীর সাভারকার পুরস্কার। চেন্নাইয়ের আলওয়ার গবেষণা কেন্দ্র থেকে রামানুজম পুরস্কার লাভ করেন 2000 সালে। 2010 সালে ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরস অফ ইঞ্জিনিয়ারিং সম্মানে ভূষিত হন তিনি। ন্যাশনাল স্পেস সোসাইটির দ্বারা 2013 সালে তিনি ভন ব্রাউন অ্যাওয়ার্ড লাভ করেন। 2012 সালে আউটলুক ইন্ডিয়ার ভোটে আব্দুল কালাম সর্বকালের সেরা ভারতীয় হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেন। 2015 সালে ওড়িশায় অবস্থিত হুইলার আইল্যান্ডের নতুন নামকরণ করা হয় আব্দুল কালাম আইল্যান্ড নামে। বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের প্রথম মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট কালাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি তাঁর নামে করা হয়েছে। কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার 1999 সালে প্রকাশিত হয়। এছাড়া বেশ কিছু বই তিনি লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি, ইন্ডিয়া 2020, এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, টার্গেট 3 বিলিয়ন, ট্রান্সেন্ডেন্স, মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স উইথ প্রমুখ স্বামীজি প্রভৃতি। কালাম 2015 সালের 27শে জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ে ক্রিয়েটিং এ লিভেবল প্ল্যানেট আর্থ বিষয়ক একটি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বিমানে বসে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন, কিন্তু শিলংয়ে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে তিনি অডিটোরিয়ামে বক্তব্য রাখতে যান। বক্তব্য শুরু করার মাত্র 5 মিনিটের মধ্যে তিনি অসুস্থ বোধ করায় তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর সময় এই মানুষটির সম্পত্তি বলতে ছিল মাত্র 6টি শার্ট, 4টি প্যান্ট, 3টি স্যুট, 1 জোড়া জুতো, একটি হাতঘড়ি এবং 2500 বই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।